মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা ডিফাইন করতে যে আমাদের একটু এলোমেলো হয়ে গেছে। তো ইফাত জাহান আপুর জবটা ধরে যদি আমরা এগোই, এখানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হতে পারতো যে যে মানে আপনি একটা বিজনেস, যেটা বললেন জবের নামটা যেন কি ছিল ইফাত জাহান, আর একবার একটু শুনি। জেনারেট অ্যান্ড প্রায়োরিটাইজ মানে ব্যবসায়িক ধারণা এবং অগ্রাধিকার দেওয়া। ওকে, জেনারেট অ্যান্ড ব্যবসায়িক ধারণাকে অগ্রাধিকার দেওয়া। ক্যাটাগরাইজ বিজনেস আইডিয়া। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো এইখানে ধরেন আপনার ব্যবসায়িক ধারণাটা, এটা কি কোর ইউনিট অফ কম্পিটেন্সি, মানে আপনার অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি এটা? জি স্যার। আমাদের সিএসএ তো ৩ ধরনের ইউনিট অফ কম্পিটেন্সি থাকে। একটা হচ্ছে আপনার ওই যে আমরা এরা ইতোমধ্যে, জেনারিক, হ্যাঁ, অকুপেশনাল, সেক্টরাল। তো এটাকে আপনি সেক্টরাল। আপনি যেটা বলছেন এটাকে মানে অকুপেশনাল। জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা বলি যে ওটা থেকে, তাহলে এখানে কয়েকটা ধাপ আছে। যেমন উনি SWOT অ্যানালাইসিসের কথা বলছেন, কিন্তু যে SWOT অ্যানালাইসিস করতে হবে, মার্কেট রিসার্চ বা যাচাই করতে হবে। তো কোনটা আগে করব আর কোনটা পরে করব, SWOT অ্যানালাইসিস আগে নাকি মার্কেট অ্যানালাইসিস আগে? তো এটা, এই যে যে প্রায়োরিটি সেট করে ধারাবাহিকভাবে কাজটা সম্পন্ন করতে পারাটাকেই বলা হয় হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আমি কে বুঝাইতে পারছি আপু? তো এই জায়গাটা জি কিন্তু স্যার। ক্লিয়ার করতে হবে, তাহলে আমার এই জবের জন্য টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস কিন্তু এরকম কিছু পার্টিকুলার স্কিল হতে পারতো, স্টেপ বাই স্টেপ, তাই না? হুম, এটাই। জি স্যার। তো প্লাম্বিং এর ক্ষেত্রে এখন যদি আসি, প্লাম্বিং এর স্যার আপনি কি এখন ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনার গ্যাপটা কোথায় হয়েছে? স্যার আর একটু ক্লিয়ার ধারণা দিতেন, আমার সেক্টর দিয়ে বুঝে দিতেন তাহলে আমি দ্রুত বুঝতাম। জি, জি, জি। স্যার মানে আমার এইটা দিয়ে যদি উদাহরণ দিতেন তাহলে মনে হয় ভালো মতো হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, হইতাম হ্যাঁ, দিব এখন। দিব, এই জন্যই আপনাকে কল করলাম। আচ্ছা, আপনার ইয়া কি ছিল যেন, জবটা? স্যার আমার জব ছিল গিজার স্থাপন এবং গরম পানি ঠান্ডা পানির লাইন রাখা। ওকে, তো এখন আপনি ধরেন গিজারের মানে গিজার লাগানো আর কি, ঠিক আছে, যে এবং এই গিজার লাগানোর জন্য আপনাকে উপযুক্ত পাইপ ফিটিং করতে হবে, তাই না? সেটা জি, এরকমই তো ছিল। জি, জি। ওকে, তো এইরকম যেহেতু ছিল সেহেতু মানে এটা এখন দেখেন, গিজার লাগানোর গেলে আপনি যে পাইপ ফিটিংটা আগে করবেন না গিজারটা আগে লাগাবেন, এবং পাইপ আগে ফিটিংয়ের একটা, অবশ্যই। আমি বলতেছি যেটা করবেন সেটা তো বাস্তবে করবেনই, সেটা নিয়ে সমস্যা জি নেই। স্যার। মানে এখন পাইপ ফিটিং যদি আমাকে করতে হয়, মানে পাইপ ফিটিংয়ের সময়ও থ্রেড না কেটে কি আমরা ওই জয়েন্টগুলো লাগাবো, না থ্রেড টেপ পেঁচাবো? স্যার আগে অবশ্যই চেক করে নিতে এবং চেকটা পাঠাবো, হুম, তারপরে ধরেন লাগাবো। এক্স্যাক্টলি। আগে, এবং পাইপের দুই পাশেই যদি থ্রেড করা লাগে, তাহলে একটা পাইপের দুই পাশে থ্রেড করে তারপরে জয়েন্টগুলোতে আমরা পাইপটা লাগাবো নাকি? জি। নিশ্চয়ই। আমি মানে এক পাশে থ্রেড কেটে জয়েন্ট লাগাই তারপরে অন্য পাশে থ্রেড কাটবো না। না স্যার। তো এই যে কাজটাকে যে ধারাবাহিকভাবে করতেছেন, এটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, বুঝতে পারছেন? তাহলে আপনার ওই জি স্যার। জবের জন্য টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি হওয়ার দরকার ছিল? যে প্রথমে পাইপগুলা ভালোভাবে থ্রেড কেটে নিতে হবে, তার না? জি, তারপরে জি, ওয়ালগুলা গ্রাইন্ডিং করতে হবে নাকি? এরপরে জি, হচ্ছে পাইপগুলা ফিটিং করতে হবে, তারপরে গিজার ফিটিং করতে হবে, তারপরে ওয়ার্ক প্লেস ক্লিন করে লাইন দিয়ে চলে আসতে হবে নাকি? জি। তো এটা এটা ছিল হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল নাকি? তা জি স্যার। এরকম। ক্লিয়ার। তো আমাদের একটা কাজ বা জব করতে গেলে যে ধারাবাহিকতা আছে কাজ বা জবের, সেই ধারাবাহিকতা মেনে কাজগুলা করতে পারার দক্ষতাটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তা এখন কেউ যদি
ওই যেটা একটু আগে বলতেছিলাম যে থ্রেড না কেটে যদি থ্রেড টেপ জড়ায় বা এক পাশে থ্রেড করলো আর এক পাশে থ্রেড করলো না করে ফিটিংস করে দিল, ফিটিংস লাগাই দিল ওই মাথায়, তো এই মাথায় থ্রেড করতে গেলে ওই পাশে ফিটিংসটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। হ্যাঁ স্যার। তার মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলও ইম্পর্টেন্ট নাকি? জি এটাই, বুঝতে পারছেন? সো জি এইভাবে আমাদেরকে ডিফাইন বা আইডেন্টিফাই করতে হবে, এই আর কি। তো আসেন আজকে আমরা আমাদের অন্যান্য যারা করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় বেঁচে গেছে এবং মানে ক্লাসে ছিলেন কিন্তু করেন নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের সময় বাঁচিয়ে দেওয়ার জন্য আর কি। সবারটা শুনতে গেলে তো এখন আমাদের ক্লাস দেরি হয়ে যেত, নতুন টপিকস পড়তে পারতাম না, নাকি স্যারেরা? আমরা যে টাস্কগুলো দেই স্যারেরা ক্লাসে যারা থাকেন পরের দিনের জন্য, পরের সেশনের জন্য, তারা কাইন্ডলি একটু করবেন আর কি, বুঝছেন? মাস্ট করবেন, অবশ্যই করবেন, না করলে কিন্তু ঝামেলা হবে, মানে এই যে আপনারাই পিছাই যাবেন আলটিমেটামলি। জানলাটা খোলো, দরজাটা খোলো। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি, আমি একটু মানে প্রিভিয়াস থেকেই আসি। আমরা এই ডাইমেনশনটা পড়ছিলাম তাই না? কি ফিচার অফ কম্পিটেন্সি পড়ছিলাম না? এরপর আমরা জি হচ্ছে স্যার। ডাইমেনশন পড়ছিলাম, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল, এটা আমরা দেখছিলাম, একটা এক্সাম্পল দেখেছিলাম। স্কিল কি পড়েছিলাম? স্কিল কাকে বলে? না স্যার, পড়ানো হয়নি। হুম, আসেন আমরা আজকে স্কিল দিয়ে শুরু করি। এত কথা অত কথা অনেক কথাই বলি, কথার ভিতরে কথা হচ্ছে স্কিল কাকে বলে, স্কিল সংজ্ঞা। আমরা এই জিনিসটা ভুলে যাই, এটা হচ্ছে স্কিলের হলিস্টিক অ্যাপ্রোচ বলা হয়। মানে স্কিলের যে কতগুলো জিনিস থাকতে হবে সবগুলোর সমন্বয়ে মানে আমরা স্কিল বলতে পারি। তো এই গোলটার ভিতরে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু বলা আছে যে স্কিল কাকে বলে আর কি। এখানে বলা আছে দেখেন, skill is the ability or talent in form of, এই জিনিসগুলো এইভাবে বলা আছে। তো এই সংজ্ঞাটা থেকে আমরা আরো একটু ভালো সংজ্ঞা হচ্ছে এইখানে পাই, এই তিনটা মিলে টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি বলা আছে ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার ফর অ্যাচিভিং desired output and outcome within a specific time, এটাই বলা হচ্ছে, বুঝতে পারছেন? তার মানে আপনি একটা অ্যাক্টিভিটি বা একটা কাজ টাস্ক পারফর্ম করবেন একটা প্রেসক্রাইব ম্যানার বলতে বোঝানো হচ্ছে যে অ্যাজ পার স্ট্যান্ডার্ড, যেখানে যে ধরনের কাজ করার কথা সেই ধরনের কাজ করাকে বলা হচ্ছে প্রেসক্রাইব ম্যানার। আর কিসের জন্য করবেন? একটা আউটকাম বা আউটপুট আসবে এবং একটা স্পেসিফিক টাইমের ভিতরে আসবে। আমি উদাহরণটা সব জায়গায় দেই, অনেকে রিপিটেডলি হয়তো শুনতে পারেন। আমরা বলি যে এই যে সকালবেলা হোটেলে নাস্তা করতে গেছি, আপনি অর্ডার দিয়েছেন হচ্ছে বেয়ার অর্ডার নিতে আসছে ওয়েটার, আপনি অর্ডার দিলেন যে ভাই 2টা পরোটা, একটু ডাল,
আর হচ্ছে ডিম ভাজি। তা ও কিন্তু ভালোভাবে শুনলো না, না শুনে যে আপনাকে দুটো পরোটা আর ডাল ভাজি এনে দিল, ওর মধ্যে এই ডিমটুকু শোনে নাই, জিজ্ঞাসা করে না। এরপরে আপনি বললেন যে ভাই ডিম কোথায়, আপনি দেখবেন যে ও স্যার ডিম, আচ্ছা ঠিক আছে। ও কিন্তু আপনি ডিম পোস্ট খাবেন না মামলেট খাবেন, লবণ ছাড়া নাকি লবণ সহ, পেঁয়াজ রসুন খান কি না খান, ও অত কিছু শোনা দরকার নাই। ওর যা অর্ডার দেওয়া গেছে উস্তাদ এক ডিম, আচ্ছা ডিম তো দিছেন, খাওয়া কিন্তু প্রায় শেষ, সেই সময় না আপনাকে ডিম ভাজিটা দিবে। এখন ওই ওয়েটারকে কি আপনি স্কিলড ওয়েটার বলবেন, দক্ষ ওয়েটার বলবেন, স্কিল? এরকম বহু না স্যার। জায়গা হয়েছে যে আল্লাহ রহমতে ঘুরছি তো অনেক জায়গায়, সকালবেলা যে নাস্তা করতে বসছি, ডিম ভাজি খাওয়া শেষ, ডিম ভাজি তখনও পর্যন্ত আসে নাই, রুটি বড়টা খাওয়া শেষ, এরপর এসে যাচ্ছে ডিম। এরকম অনেক হয়েছে। তো এই জন্য বলা হয় যে উইদিন এ স্পেসিফিক টাইম। এখন কি আপনারা বুঝছেন যে সময়ের ভিতরে কেন জব শেষ করতে হয় এবং ডেমনস্ট্রেশনে কেন একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে? এই কারণ আমরা যদি টাইম স্পেসিফাই না করি তাহলে রিয়েল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন বেস কাজ করা যাবে না। একটা টার্গেট থাকে, টার্গেট ওরিয়েন্টেড। ওয়ার্ল্ড ইকোনমিক কম্পিটিটিংয়ে বা ওয়ার্ল্ড বিজনেস কম্পিটিশনে আমরা টিকতে পারবো না। দ্যাটস ওয়াই উইদিন এ স্পেসিফিক টাইম বলা হচ্ছে। তাহলে আমাদের কাজ করতে পারতে হবে একটা সুনির্দিষ্ট ম্যানার বা স্ট্যান্ডার্ডে, এবং সে কাজের বিনিময়ে একটা আউটপুট বা আউটকাম আসবে, এবং সেটা অবশ্যই একটা সুনির্দিষ্ট সময়ের ভিতরে। এই জন্য আমরা যখন লার্নিং আউটকাম লিখি বা লিখব, তখন কিন্তু তার ভিতরে আমরা উইদিনে এত টাইম, এই টাইমটা আমরা বলে দিই, বিকজ ইটস দ্য ইন্ডিকেটর টু হাউ হি অর শি ওয়াজ স্কিলড। ইজ স্কিলড, যে একজন ক্যান্ডিডেট কতটুকু দক্ষ সেটা যদি পরিমাপ করতে হয় তাহলে অবশ্যই টাইম বাউন্ড করে দিতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জায়গাটা হচ্ছে স্কিলের সংজ্ঞা। স্কিলের সংজ্ঞা যদি আসে এটুকু লিখে দিব, আর বোঝার জন্য তো লিখবে। আর নলেজ আর অ্যাটিটিউড নিয়ে স্পেসিফিক কিছু নয়, নলেজ হচ্ছে ওই স্কিল বা পারফর্মটা করতে গেলে আমার যে ধরনের যা যা জানা দরকার সেই জানাটাকে আমরা নলেজ বলি। আর অ্যাটিটিউড হচ্ছে যে ওই যে ম্যানার বা স্ট্যান্ডার্ড হচ্ছে সেফটি পলিসি বা হাইজিন পলিসিগুলো মেনে চলে কাজটা করতে পারাটাকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড, মানসিকতা। দ্য প্যাটার্ন অফ অ্যাকশন আমরা নিশ্চয়ই দেখেছিলাম। অ্যাটিটিউডের চারটা কম্পোনেন্ট আছে। প্রথমটা হচ্ছে অ্যাফেক্টিভ, যেটাকে আমরা বলি ইমোশনাল ফিলিং। এই ইমোশন এবং ফিলিংয়ের কারণে হচ্ছে আমাদের একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়। কার্ডটা আনমিউট করা, একটু মানে শব্দ হচ্ছে। জি ধন্যবাদ শাহাদাত। ইমোশন আর ফিলিংস আমরা যেটাকে বলি অ্যাফেক্টিভ, এই ইমোশন আর ফিলিংস বলতে বোঝা যাচ্ছে যে আমি কাজটার প্রতি আমার একটা পজিটিভনেস আসা। আপনারা এখানে ভর্তি হওয়ার আগে শুরুতে শুনছেন, জানছেন, বুঝছেন, তারপরে কিন্তু ভর্তি হচ্ছেন, মানে যখন জানছেন তখন আপনার কাছে একটা পজিটিভ বা একটা ইমোশন আর ফিলিংস আসছে যে বাহ এটা তো ভালো, এটা করলে আমার কেরিয়ারের এই জিনিসটা আসবে। এরপরে কিন্তু আপনি গেছেন হচ্ছে সেকেন্ড স্টেজে, যে আপনার বিলিফ অর ওপিনিয়ন হেল্থ কনসিয়াসলি, মানে কগনেটিভ আমরা যেটাকে বলি অ্যাফেক্টিভ কগনেটিভ। তো কগনেটিভটা হচ্ছে যে আপনি ওই জিনিসটাকে তখন বিশ্বাস করা শিখছেন যে হ্যাঁ এটা আমাকে করতেই হবে, সামহাও এটা আমাকে করতে হবে, করলে আসলে উপকার আছে। এরপরে হচ্ছে কগনিটিভ আমরা বলি, যেটাকে বলি ইনক্লিনেশন আর ফর অ্যাকশন। মানে আপনি তখন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে গেলেন, যে বিলিভ করলেন যে ইয়েস আই মাস্ট ডু ইট। তখন আপনি খোঁজ খবর নিলেন কোথায় করানো যায়, কে করায়, কিভাবে করায়, কারা ভালো করায়, কারা মন্দ করায়, এত কয়েকটা দেখেই কিন্তু আপনি অ্যাডমিশন নিয়েছেন। সো আপনি তখন আছেন কগনিটিভ স্টেজ, মানে ইনক্লিনেশন ফর অ্যাকশন, মানে আপনি অলরেডি অ্যাকশন ওরিয়েন্টেড
হয়ে গেছে। এরপর হচ্ছে ইভ্যালুয়েটিভ, পজিটিভ আর নেগেটিভ রেসপন্স টু স্টিমুলি, মানে এই কাজটা শেষ কন্টিনিউ করা অথবা কাজটাকে একটা লাস্ট পর্যায়ে নিয়ে যাওয়া, সেইটা হচ্ছে ইভ্যালুয়েটিভ পর্যায়ে বলে, পজিটিভ আর নেগেটিভ রেসপন্স যেটাকে আমরা বলি। অনেকের এই কোর্স করে শেষে মনে হবে যে এ কেন করলাম, এটা তো আসলে করা না করলেও হতো আর কি, এরকম মনে হতে পারে। তো এটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমরা জানার খাতিরে জেনে রাখলাম। এইটা ইম্পর্টেন্ট, টাস্ক এলিমেন্ট এবং জব। টাস্ক এলিমেন্ট এবং জব। কেউ কি একটু বলতে পারবেন আসলে এই জায়গাটা? স্যার বুঝতে পারতেছি না তো স্যার, মানে টাস্ক 2 লেখা আছে, TE2 TE1, এগুলো আসলে স্যার বুঝতেছি না। ওকে, আমি টাস্ক এলিমেন্ট এবং জব এটা আলাদা আলাদা বলবো নাকি? হ্যাঁ, আমরা যদি প্রথমে বলি যে জব কাকে বলে। জব হচ্ছে আমরা অনেকগুলো টাস্কের সম্মিলিত গঠিত একটা পূর্ণাঙ্গ কোনো একটা কাজ হচ্ছে কি জব। আর ওই জবের ভিতরে যে ছোট ছোট অনেক অনেক ছোট ছোট কাজ করতে হয় বা ছোট ছোট অনেক কিছু করতে হয়, সেগুলো হচ্ছে টাস্ক। যেটা হচ্ছে জবকে ভাঙলে আমরা পাই টাস্ক। আর এবং টাস্কে ভাঙলে পাই আমরা হচ্ছে টাস্ক 11, যেটা পরে আর ভাঙা যায় না, মানে সেটাকে আর ছোট করে করা যায় না কোনো কাজ। সেটা হচ্ছে টাস্ক এলিমেন্ট। আর হচ্ছে ওই ছোট ছোট টাস্ক এলিমেন্ট পরে হচ্ছে টাস্ক টাস্ক এবং টাস্ক থেকে হচ্ছে জব, মানে জব হচ্ছে এই সবকিছু সমন্বয়ে পূর্ণাঙ্গ একটা কাজ। যথার্থই বলেছেন, সঠিক বলেছেন। আমরা এটাকে আর একটু সহজভাবে শেখার একটু চেষ্টা করি আর কি। আপনি হয়তো সামহাও মানে আমরা একদম অ্যাজ অ্যান এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে আপনি প্রেজেন্ট করছেন। তো আমরা এখানে অনেকে নতুন আছি, আমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই স্লাইডের এই জিনিসটা একটু মনে রাখবেন, ফর অ্যাচিভিং ডিজায়ার্ড আউটপুট। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। জব হচ্ছে সেই সকল কাজ যার সুনির্দিষ্ট একটা আউটপুট থাকবে, মানে একটা প্রোডাক্ট থাকবে। যেমন হচ্ছে একটা শার্ট, এই যে আমাদের আসে যে প্রিপেয়ার এ শার্ট, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে একটা জব। তার মানে একটা পূর্ণাঙ্গ শার্ট যখন তৈরি হবে তখন সেটা পরিধান করা যাবে, তার একটা আউটপুট বা আউটকাম আছে, তাই না? যেমন আমরা বলি হচ্ছে আমরা ওই যে আপনারা এখানে আইটির অনেকে আছে, আমাদের কিন্তু আইটিতে জব আসে হচ্ছে প্রিপেয়ার বা মেক এ সিবি। তো একটা সিবি তৈরি করতে বলে, সে কিন্তু বলে না যে কম্পিউটারে টাইপ করো, বলে দেয় যে মেক এ সিবি অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন হুইচ মেনশন ইন স্পেসিফিকেশন শিট, হোয়াট এভার, এরকম একটা রেফারেল জুড়ে দেয়। তো ও কিন্তু আমাকে সিবি তৈরি করতে বলতেছে। তার মানে দিন শেষে আমার একটা পূর্ণাঙ্গ সিবি কিন্তু থাকতে হবে। বলো। হ্যাঁ, ওকে, বাসা থেকে ফোন দিছিল, সরি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তো জব হবে হচ্ছে সেরকম পূর্ণাঙ্গ একটা কাজ যেটার একটা আউটপুট বা আউটকাম থাকবে। এখন একটা পূর্ণাঙ্গ কাজ করতে গেলে, একটা বড় কাজ, এই বড় কাজটা করতে গেলে কিন্তু একবারে করা যায় না, সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করা লাগে। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। এই যে যে ছোট ছোট ব্লকে আমি ভাগ করলাম, ধরেন একটা সিবি তৈরি করতে গেলেই
আপনাকে কিন্তু ছোট ছোট অনেকগুলো কাজ করা লাগতেছে, তাই না? একটা সেকশন লেখা লাগতেছে, মানে কয়েকটা সেকশনে বা ব্লকে কিন্তু ভাগ করে নেওয়া লাগতেছে। তো এই যে যে একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করতেছি, এই ভাগগুলোকে বলা হয় হচ্ছে টাস্ক। কি বলা হয়? টাস্ক। টাস্ক। তার মানে জবের ক্ষুদ্রতম অংশকে আমরা বলতে পারি হচ্ছে টাস্ক। এইখানে যে ভাই বলতেছেন যে T1 T2 লেখা রয়েছে, আমরা আসলে বুঝতেছি না। তো এই মানে এখানে যেটা বোঝাচ্ছে যে এই যে এই দাগ, এই পুরো দাগটাকে বলা হচ্ছে জব, আর এই ভিতরের এই ছোট ছোট ঘরগুলোকে বলা হচ্ছে টাস্ক। এই জন্য বলা হয়েছে টাস্ক ইজ এক্সপ্লেইনড অ্যাজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ক দ্যাট ক্যান নট বি লজিক্যালি সাবডিভাইডেড। তার মানে জবের ওই ক্ষুদ্রতম অংশকে আমরা টাস্ক বলবো যেটাকে আর লজিক্যালি ডিভাইড করা যাবে না, মানে আর ক্ষুদ্র করা যাবে না বা ভাগ করা যাবে না। এই জন্য বলা হচ্ছে যে ক্যান নট বি লজিক্যালি সাবডিভাইডেড। এটা কিন্তু এই কারণে বলা হচ্ছে, ঠিক আছে? তো যদি ওইটাকে ভাঙা যায় তাহলে ওইটা কিন্তু টাস্ক হলো না, তাহলে ওইটা টাস্ক কিন্তু হলো না। এই জিনিসটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে জবের ক্ষুদ্রতম অংশকে হচ্ছে আমরা কি বলবো? টাস্ক। একটা শার্ট বানানোর কথা যদি বলি, একটা শার্ট বানানোর ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? প্রথমে একটা হাতা বানানো লাগতেছে নাকি? তারপরে কলার আলাদা বানানো হয়, বডি আলাদাভাবে বানানো হয়, এরপরে জায়গা হচ্ছে শার্টটা জোড়ায়, ওই সবগুলো জোড়ায় একটা শার্ট হয়। আচ্ছা, এবার আপনি হাতা বানানো, তাহলে কি হাতা বানানো টাস্ক? শোনা যাচ্ছে না আমাকে? জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। ও না, রেসপন্স পাচ্ছি না তো। তাহলে কি এই শার্ট বানানো, মেকে শার্ট, এইটা যদি জব হয় তাহলে টাস্কে প্রিপেয়ার দ্য হ্যান্ড নাকি নাকি হাতা, এটা কি টাস্ক হবে? জি স্যার, টাস্ক হবে। হাতা কলার এগুলো আলাদা আলাদা টাস্ক, এবং সবগুলো মিলে একত্র করলে যখন একটা কমপ্লিট ফিনিশ গুডস তৈরি হবে তখন এটা জব হবে। Explained as the smallest unit of work, এটা আমরা বলতেছি smallest unit of work that cannot be logically subdivided। কারণ হাতা বানানো যদি আমার টাস্ক হয়, তো এবার হাতা বানাতে গেলে আমাকে কি কি করা লাগবে? ভাগ করা যাচ্ছে? লজিক্যালি সাবডিভাইডেড করা যাচ্ছে? হাতা বানানোর জন্য আমাকে আগে মেজারমেন্ট নিতে হবে স্যাম্পল মেজারমেন্ট অনুযায়ী, দিতে হবে স্যাম্পল অনুযায়ী, তারপরে কাপড় নিতে হবে, কাপড় কাটতে হবে, তারপরে ড্রয়িং করতে হবে, সেলাই করতে হবে। স্যার হ্যাঁ মেজারমেন্ট নিতে হবে, ড্রয়িং করতে হবে, কাপড় কাটতে হবে, সেলাই দিতে হবে, আয়রন করতে হবে। তাহলে এটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে তো এটাকে আমরা টাস্ক বলতে পারতেছি না। লজিক্যালি সাবডিভাইডেড, তাহলে কি আমরা টাস্ক বলতে পারবো? না স্যার। না স্যার, তা হবে না। টাস্ক বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এটাকে ভাঙা যাবে ততক্ষণ পর্যন্ত সেটা টাস্ক হবে না, ঠিক আছে? কিন্তু এইবার দেখি যে মেজারমেন্ট, আমাকে মেজারমেন্ট নিতে হবে, মেজারমেন্ট নিব কিভাবে? এটাকে কি ভাঙা যায়? না স্যার। এটাকে ভাঙা যায় না। তাহলে মেজারমেন্ট নিতে গেলে কি করতে হবে? এটা দিয়ে মাপতে হবে। ফিতা দিয়ে মাপতে হবে। তাহলে এই ফিতা দিয়ে মাপারও তো আর কোনো স্টেপ কি হচ্ছে? না স্যার।
স্যার মাপ দেখতে হবে না, মাপ দেখতে অনুযায়ী তো হবে, আমরা মাপ measurement- নিতে হবে বা দেখতে হবে অ্যাজ পার স্ট্যান্ডার্ড, সেটার সমস্যা নাই। তাহলে এটাকে যদি ভাঙা না যায় তাহলে এটাকে কি আমরা টাস্ক বলতেছি বা এটার কি কোনো স্টেপ হচ্ছে? স্টেপ হচ্ছে না, তার মানে এটাকে আমরা টাস্কও বলতে পারতেছি না। তার মানে হাতা বানানোটাই একটা টাস্ক হচ্ছে। আর এই যে যে মেজারমেন্ট নিতে হবে, এইটা হবে হচ্ছে টাস্ক এলিমেন্ট। A task element is a smallest steps of a measurable task. আমি বললাম, আপনারা মানে আমার সুর শুনে আপনারা বললেন যে না হাতা বানানো হবে না। ভাই আমি তো আপনাদেরকে এরকম প্রশ্ন করবই কনফিউজ করার জন্য। আর আপনি কনফিউজ না হলে আপনি শিখবেন না, কিন্তু আপনাকে তো আপনার লজিক দিয়ে শিখতে হবে, বুঝতে হবে, তাই না? অবশ্যই একটা শার্ট বানানো যদি জব হয় তাহলে তার হাতা বানানো একটা টাস্ক। ওই টাস্কটা সম্পন্ন করার জন্য আমাকে কি করতে হবে? স্মল স্টেপে মেজারমেন্ট না নিয়ে কি আমি ড্রয়িং করতে পারবো? না স্যার। এলিমেন্ট ড্রয়িং না করে কি আমি কাটতে পারবো? না স্যার। না কেটে কি আমি সেলাই দিতে পারবো? না স্যার। পারবো না। নট পসিবল। এবং এইগুলা ধারাবাহিকভাবে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এ টাস্ক এলিমেন্ট হচ্ছে ইজ এ স্মলেস্ট স্টেপস অফ এ মেজারেবল টাস্ক। মানে ওই যে হাতা বানানো, ওই হাতা যে বানানো করতে গেলে আমাকে প্রথমে মাপ নিতে হবে, এটা একটা টাস্ক এলিমেন্ট। ড্রয়িং করতে হবে একটা টাস্ক এলিমেন্ট, কাটতে হবে একটা টাস্ক এলিমেন্ট, সেলাই করতে হবে একটা টাস্ক এলিমেন্ট। এরপরে ফিনিশিংয়ের জন্য আমাকে আয়রন দিতে হবে আর একটা টাস্ক এলিমেন্ট। এবার বোঝা গেছে? জব, টাস্ক, টাস্ক এলিমেন্ট। ক্লিয়ার আমরা? স্যার এই যে ক্যান নট বি লজিক্যালি সাবডিভাইডেড, এই জিনিসটা স্যার আমি কনসেপ্টটা ক্লিয়ার না স্যার। টাস্ক এরিয়াটা টাস্ক এরিয়াটা হচ্ছে, ধরেন আমি একটা যদি শার্ট বানানোর কথাই ধরি, শার্ট বানাবো, তাই না? তো এটা যখন আমি বলতেছি যে হ্যাঁ তাহলে প্রথমে হাতা বানাইতে হবে, ঠিক আছে? তারপরে কলার বানাইতে হবে, তারপরে বডি বানাইতে হবে, তারপরে সবগুলা জোড়াইতে হবে। তো এই যে যে হাতা বানাইতে হবে, এটাকে কি আর লজিক্যালি ভাগ করা যাচ্ছে? হাতা হাতা বানাইতে গেলে কি আর নতুন করে আর কিছু বানানো লাগতেছে? না স্যার। বানানো লাগতেছে না। তার মানে সে লজিক্যালি ডিভাইডেড হলো না, ঠিক আছে? তার মানে এটা একটা টাস্ক। কিন্তু হাতা বানাইতে গেলে এই টাস্কটা সম্পন্ন করার জন্য আপনাকে সুনির্দিষ্ট কিছু স্টেপ ফলো করতে হচ্ছে। পার্থক্যটা বোঝেন? এইখানে আমরা বলছি স্মলেস্ট ইউনিট, বুঝিয়েন? এটা বলছি হচ্ছে কিসের ক্ষেত্রে? টাস্কের ক্ষেত্রে, টাস্কের ক্ষেত্রে। ঠিক আছে? টাস্কের ক্ষেত্রে হচ্ছে স্মল ইউনিট। আর টাস্ক এলিমেন্টের ক্ষেত্রে বলতেছে কিন্তু স্মলেস্ট স্টেপ। ইউনিট আর স্টেপ দুটো আলাদা। এই কাজটা সম্পন্ন করার যে সুনির্দিষ্ট ধাপগুলো, এইটাই হলো টাস্ক এলিমেন্ট। টাস্ক এলিমেন্ট, রাইট। আর ওই কাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ব্লক, যে প্রথমে এই কাজটা করব, এই কাজটা করব, বড় একটা কাজকে এই কাজটা করব, এই কাজটা করব, এগুলো হচ্ছে টাস্ক। এবার কি ক্লিয়ার হয়েছেন স্যার? জি স্যার হচ্ছে স্যার, আস্তে আস্তে স্যার। আপনার কোন অকুপেশন বলেন? স্যার আমি টাইলস এন্ড মার্বেল ওয়ার্কে ট্রেনার হিসেবে আছি স্যার। টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, ফাইন। আপনার একটা জবের নাম বলেন। স্যার মেঝেতে টাইলস লাগানো স্যার। মানে মেঝোতে মানে ফ্লোর টাইলস ফিটিং। হ্যাঁ জি স্যার, ফুল টাইলস ফিটিং। ওকে, ফ্লোর টাইলস ফিটিং, এটা হচ্ছে আপনার জব, বা মেঝোতে টাইলস লাগানো। তাহলে এই কাজটা করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে স্যার ওই যে মেঝেতে টাইলস লাগাবো ওইটার প্রথমে
স্যার মাপ নিতে হবে যে কি কতটুকু ওটা তো ইয়ার মানে টাইপের এসে চলে দরকার। গেলেন। আমরা যদি এটাকে প্রথমে কয়েকটা ভাগে ভাগ করি, প্রথমে হচ্ছে ওই যে এস্টিমেটিং করতে হবে, জি স্যার। তাই না? জি স্যার। কতটুক টাইলস লাগবে নাকি? এরপরে ফ্লোরকে প্রস্তুত করতে হবে, ফ্লোর প্রস্তুত করতে হবে ফর টাইলস লাগানোর জন্য নাকি? জি স্যার। এরপরে মর্টার বানাইতে হবে, স্যার। জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে মর্টার বানাইতে হবে নাকি? জি স্যার। মর্টার বানানোর পর এরপরে আপনি হচ্ছে টাইলস ফিটিং করবেন। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, এইটা যদি হয় তাহলে এইবার আপনি এইবার ধরেন এস্টিমেটিং করতে গেলে কি আপনাকে কয়েকটা ধাপ পার করা লাগতেছে না? জি স্যার। হুম, আচ্ছা, এরপরে আপনাকে যদি মর্টারি বানাইতে হয়, ধরে নিলাম যে তাহলে এই চারটাকে কি আমরা ওই আপনার ফ্লোরে টাইলস লাগানোর জব যদি হয়, তাহলে এই চারটা পয়েন্টকে কি আমরা টাস্ক বলতে পারি? জি স্যার থ্যাঙ্কস বলা যায় স্যার। টাস্ক বলা যায়। তাহলে এবারে টাস্কগুলো সম্পন্ন করতে গেলে ধরে নেন এর ভিতরে একটা টাস্ক আছে হচ্ছে মর্টার বানানো। মানে মর্টার বানাইতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাদের স্যার বালু নিয়ে আসতে হবে, তারপর সিমেন্ট ওই রেশিও অনুযায়ী মিক্সিং করে স্যার ইয়ে করতে হবে। মিক্সিং করতে হবে ভালোভাবে, তারপরে পানি দিতে হবে। ও, আর মিক্সিং করার আগে হচ্ছে বালু থেকে ফরেন ম্যাটেরিয়ালগুলো দূর করতে হবে, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, ফরেন ম্যাটেরিয়াল দূর করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ওইটা পরিমাণ মতো সিমেন্ট, আনুপাতিক হারে সিমেন্ট মিশ্রিত করতে হবে, ওইটাকে মিক্সিং করতে হবে। এরপরে প্রয়োজন মতো পানি দিতে হবে। ভালোভাবে মিক্সিং না করে পানি দিলে সিমেন্ট এক জায়গায় থেকে যাবে, অন্য জায়গায় থেকে যাবে। এই যে ধারাবাহিকগুলো স্টেপগুলো, এইগুলোকে বলা হয় হচ্ছে টাস্ক এলিমেন্ট। তাহলে এক মর্টার বানানোর জন্য কতগুলো ধারাবাহিক কাজ সম্পন্ন করতে হয়, এই জন্য বলা হচ্ছে যে টাস্ক এলিমেন্ট ইজ এ স্মলেস্ট স্টেপ অফ এ টাস্ক। এবার কি বুঝতে পারছেন স্যার? জি স্যার এখন ক্লিয়ার হচ্ছে স্যার। জি স্যার। তাহলে এখন তো আমরা সব আর যারা আছে তারা সবাই তো মানে বুঝতে পারছি যে হোয়াট ইজ জব, টাস্ক আর টাস্ক এলিমেন্ট। জি স্যার। এটা এখন পড়বো না, এটা পরে পড়বো। এটা আমরা যখন সিবিএলএম ডেভেলপ করব তখন পড়বো। এখন দেখেন কিছু কমন টার্মস আছে সিবিটিতে, আরপিএল, সিবিটিএস, সিবিএসসিএস, সিবিসি, এইগুলা সম্পর্কে আমরা এখন আস্তে আস্তে জানবো আর কি। এখন আসেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। আমরা যারা আচ্ছা, আমরা এই যে আজকে যে টিভেটের এত প্রচার বা অনেক কিছু, এবং আজকে আমরা এখানে যারা এসেছে আমরা অনেকেই হয়তো আগে এই সেক্টরটা সম্পর্কে জানতাম না। তো এটাকে আসলে একদিনে একই রকমভাবে এইভাবে হয়ে গেছে, এত এত প্রজেক্ট, এই সবগুলো কিভাবে আসতেছে? এই সব কিছু হচ্ছে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিতে বলে দেওয়া আছে। সেই 2011 সালে প্রথম যখন এনএসডিপি হয়, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এবং ফান্ডিং কোন জায়গা থেকে আসবে, কিভাবে আসবে, কারা করবে, কতজনকে করানো হবে, কিভাবে করানো হবে, সব কিছু বিস্তারিত গাইডলাইন আছে হচ্ছে এনএসডিপিতে। আর এই জন্য এনএসডিপির যদি সংজ্ঞায়িত বলি যে এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ পলিসি অর ফর গাইডিং দ্য স্কিল ডেভেলপমেন্ট
স্কিল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস এই যে বলা হচ্ছে ফর বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর অ্যান্ড ফ্যাসিলিটেট ইমপ্রুভ কোঅর্ডিনেশন এটসেট্রা এটসেট্রা। এটা হচ্ছে আপনার এসডিপির সংজ্ঞা। আর এটা আমাদেরকে কি প্রোভাইড করে, এই যে ভিশন আর আমাদেরকে ডিরেকশন দেয় যে স্কিল ডেভেলপমেন্ট, যে নেক্সট দিনে স্কিল ডেভেলপমেন্ট কেমন হবে সেই ডিরেকশনটা এখানে দিয়ে থাকে আর কি। ঠিক আছে, তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট বলা যায় যে ইজ এ সেট অফ গাইডলাইন অ্যান্ড প্রিন্সিপাল ওয়ার ডিসক্রাইব হাউ আওয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইল ইমপ্লিমেন্ট, হোয়ার উই গেট দ্য ফান্ড, দ্যাটস দ্য ইটস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আর এর কী থাকে মূলত এনএসডিপির হচ্ছে কিছু বৈশিষ্ট্য ক্যারি করে। আচ্ছা, আমরা কথা না বলে একটু মিউট করে রাখি, না হলে যে নয়েজ আসে এবং ইকো আসতেছে আর কি। জি, থ্যাংক ইউ। তো মেইন ফিচার অফ এনএসডিপি আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের ফিচার কী কী আছে, যে প্রথমে আছে এনটিভিকিউএফ। তার মানে আমরা যে এনটিভিকিউএফ ফ্রেমওয়ার্ক পড়ছি এটা কিন্তু এমনি এমনি হাওয়ায় চলে আসে নাই, এটা আসছে হচ্ছে এই এনএসডিপি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির থ্রু থেকে, সেখান থেকে এটা আসছে। সিবিটি এর টার্মসটা ওই পলিসির ভিতরে কিন্তু বলা আছে, এই জন্য এই টার্মসটা আসছে। কিউএস আমরা এখন বলি কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, এই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটাও এখান থেকে আসছে। মানে এই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা হচ্ছে মূলত বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কিউএসটা। এরপরে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি সেক্টর অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টটাকে স্ট্রেন্থেনিং করতে হবে। এই পলিসি বলে দিছে যে ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে স্কিল ডেভেলপমেন্টটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে এটাকে শক্তিশালী করতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আইএসসি রিফর্ম হয়েছে, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এই বৈশিষ্ট্যের অধীনে। অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের দেখবেন বিএমইটি কাজ করতেছে এটা নিয়ে, বাংলাদেশ ম্যান পাওয়ার ব্যুরো অ্যান্ড কি বলা এরা কাজ করতেছে, ওদের কাছে কিন্তু এখন ডাটাবেজ আছে, যদিও আমাদের ইন্টারনাল হচ্ছে না। বিডা কাজ করতেছে এই মার্কেট লেবার ইনফরমেশন নিয়ে। আপনারা 24 পরবর্তী বর্তমান বিডার যিনি আছেন আশিক চৌধুরী না কে যেন, উনি মাঝে কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে। তো আমার পলিসিতে বলা আছে বলেই কিন্তু এই কাজগুলো হচ্ছে, এবং এই পলিসিটা কিন্তু 2011 সালে প্রথম হয় এবং পরবর্তীতে 2021-এ এসে হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয় বা এটার সেকেন্ড এডিশন আর কি বের হয়। তো এই বৈশিষ্ট্য এবং সেকেন্ড এডিশনে বৈশিষ্ট্য চেঞ্জ হয়নি, কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আসছে। তো আমরা এই যে শব্দগুলো শুনি বা বলি এটা কিন্তু 2011 সালে পলিসিতে চলে আসছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা শুনি। সো পলিসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু ডেভেলপ এ স্ট্রাকচার অর নিউ থিং ইন এনি কান্ট্রি। তো এখানে যেটা বলা হচ্ছে, এবং দেখেন এই যে কম্পিটেন্ট অ্যান্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টরস অ্যান্ড ট্রেনার্স, আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম 2019 সালে হচ্ছে আইএলও স্কিলস 21 প্রজেক্ট আছে একটা, সেইটার মাধ্যমে এই ম্যাথোডোলজিক্যাল যে ট্রেনিং সিবিটিএ লেভেল 4 অ্যান্ড 5 এই ট্রেনিংটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম ব্যাপক আকারে ইমপ্লিমেন্টেশন শুরু হয়। ওই প্রথম 19 সালে হচ্ছে 600 অ্যাসেসর এবং 200 ট্রেনার সরকারি অর্থায়নে বাস্তবায়ন হয় এবং ভিটিটি এটা বাস্তবায়ন করে। তো এটাও কিন্তু দেখেন এই যে পলিসিতে বলা আছে, এবং এখন অনেক সরকারি সার্কুলারও দেখবেন যে সিবিটিএ লেভেল 4 চাচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ট্রেনার প্রফেশনে, এবং টিটিসি আগে শুধু টিটিসিগুলো করাতো, এখন টিএসসি পলিটেকনিকের টিচারদেরকেও এই ম্যাথোডোলজিক্যাল ট্রেনিং করানোর আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছে। সো এই জায়গাটা কিন্তু একটা মানে এই পলিসিতে কিন্তু বলা আছে, যার কারণে কিন্তু আজকে আমরা এইখানে। ঠিক আছে, বলা হচ্ছে যে আমার কম্পিটেন্ট অ্যান্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টর ট্রেনার লাগবে পলিসি। এই জন্য দেখবেন যে এখন শুরুর দিকে কিন্তু লাগতো না, এখন সকল প্রজেক্টে বলা যায় লেভেল 4 সার্টিফাইড ট্রেনার লাগবে, এবং তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটও বেশি, আর কোনো কোনো জায়গায় তো ম্যান্ডেট 100% লাগবে, কারণ পলিসি বলছে, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ইফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট, এই ইফেক্টিভ ম্যানেজমেন্টের কারণে আজকে কিন্তু ফাস্ট গ্রোয়িং ইনস্টিটিউটগুলার, আপনারা কেউ বলতে পারেন যে মানে আমি এগুলো একটু দেখি, আপনারা ইমাজিনও করতে পারবেন না যে কি পরিমাণ ইনস্টিটিউট মানে
ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে টিভেট ইনস্টিটিউটগুলা। 2026 সালের জানুয়ারি থেকে এইক্ষণ পর্যন্ত 900+ প্রতিষ্ঠানকে এনএসডিএ অনুমোদন দিছে। এনএসডিএ 900+ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে দিছে। তার মানে ইফেক্টিভ ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট স্টাবলিশ করতে চাচ্ছে। ঠিক আছে, ওই পলিসিতে বলা আছে। পলিসিতে বলা আছে এক্সটেন্ডিং অ্যাপ্রেন্টিসশিপ মডেলটাকে এক্সটেন্ডিং করা হচ্ছে। বর্তমান আইএলওর যে প্রজেক্টটা চলতেছে, আপনারা জানেন কিনা আমি জানি না, রেইস প্রজেক্ট, এটা পিকেএসএফ এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এটা কমপ্লিটলি অ্যাপ্রেন্টিসশিপ মডেলের। এখানে আমরা অনেকে হয়তো রেইস প্রজেক্টে কাজ করি। 100% অ্যাপ্রেন্টিসশিপ মডেলের। আইএলওর ট্যালেন্ট পার্টনারশিপ অ্যাপ্রেন্টিসশিপ মডেলের। কক্সবাজার আইএলওর আইজ্যাক প্রজেক্ট অ্যাপ্রেন্টিসশিপ মডেলের। তার মানে আপনি দেখবেন যে গত 2-3 বছর কিন্তু অনেক প্রজেক্ট আছে যেটা কিছু কিছু পার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ, কিছু কিছু আছে 100% অ্যাপ্রেন্টিসশিপ, বিকজ অফ পলিসি আমাকে বলতেছে। এবং এই পলিসির ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেটা ছিল 25-26, আপনারা যদি দেখেন এটা 30 সাল পর্যন্ত অ্যাকশন প্ল্যান বলা আছে, সেইখানে এই পলিসিকে ফোকাস করে এই সব জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। ঠিক আছে, এরপরে দেখবেন আরপিএল। আমরা জানি 2015 সাল থেকে ফর্মাল হিউজ আরপিএল হয় সারা বাংলাদেশে। মোর দ্যান ওই সময় মনে হয় টার্গেট ছিল হচ্ছে 2-3 লক্ষ আরপিএল করানোর একটা টার্গেট ছিল। এবং আমার মানে এই সেক্টরে আসা বা পথ চলা শুরু হচ্ছে ওই আলো স্কিল ট্রেন প্রজেক্টের অধীনের ওই আরপিএল প্রোগ্রামের মাধ্যমে। ওটার মাধ্যমে আমি প্রথম এই সেক্টরের সন্ধান পাই, সেটা 2015-16 সালে, মেবি 16 সালে। তো এই পলিসিতে বলা ছিল বলে আছে অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ। আপনারা এই যে বর্তমান এনএসডিএতে প্রায় 3000-এর কাছাকাছি প্রতিষ্ঠান নিবন্ধিত। এর ভিতরে আপনারা জানেন যে সন্দ্বীপে পর্যন্ত এনএসডিএর অ্যাসেসমেন্ট হয়েছে। আমাদের এনএসডিএ বিটিবি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, উই নো ভেরি ওয়েল। এটা মত দ্বিমত, ভিন্ন মত, মানে দুষ্টু মত, অনেক মতামত, ভিন্ন মত আছে। কিন্তু এনএসডি একটা কাজ কিন্তু সফল হয়েছে। তারা সন্দ্বীপে, মহেশখালীতে, কুতুবদিয়ায়, তারপরে হচ্ছে এই যে ভোলার কিছু চর আছে, এই সব জায়গা প্রত্যন্ত অঞ্চলে টিভেট বা ট্রেনিংটাকে নিয়ে যেতে পারছে এবং সেখানে এনএসডির অ্যাসেসমেন্ট হয়। ঠিক আছে, সেখানে স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার আরপিএল আর সিবিটি এই দুইটা জিনিস আমি একটু কনফিউশন আছি। মানে হচ্ছে সিবিটি তে আমি বুঝতে পারছি, আরপিএল জিনিসটা কি স্যার? দেখতেছি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখতেছি আরপিএল এ রিঅ্যাসেসমেন্ট জানি কি একটা এমন কিছু বলতেছিল স্যার, এটা শুনতে যদি বলতেন ক্লিয়ারলি। আরপিএল হচ্ছে একটা মেথড, রিকগনিশন অফ পিওর লার্নিং টু সার্টিফাইড হু অলরেডি স্কিলড। আরপিএল নিয়ে আমাদের নেক্সটে বিস্তারিত আলোচনা আছে। আরপিএল, অ্যাপ্রেন্টিসশিপ, আরটিও, এই যে টার্মসগুলো আছে এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে বিস্তারিত আলাপ আছে শাহাদাত স্যার, আমরা তখন করি। এখন এ নিয়ে আলাপ করতে গেলে আমি যা সংক্ষেপে বলি, আরপিএল হচ্ছে এমন একটা পদ্ধতি যিনি কাজ জানেন তাকে শর্ট সময়ের মধ্যে একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মানে সনদ প্রদানের একটা পদ্ধতি হচ্ছে আরপিএল। রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। কার স্বীকৃতি দেব? পিওর লার্নিং। পিওর মানে হচ্ছে পূর্ব অভিজ্ঞতা। ঠিক আছে, পূর্ব, আর লার্নিং মানে তো আমরা বলতে পারি অভিজ্ঞতা। তাহলে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করার পদ্ধতিকে আরপিএল বলা হয়। বুঝতে পারছেন স্যার? জি স্যার বুঝতে পারছি। তো যেটা বলতেছিলাম যে আন্ডার প্রিভিলেজড গ্রুপের অ্যাক্সেসটাকে এনশিওর করা, তো এখন কিন্তু হচ্ছে। তো এই এখন যদি আমার এনএসডিপির ফিচার আছে বা বৈশিষ্ট্য আসে তাহলে আমরা কি বলবো? এটাই এই কড়াগুলো এইগুলো কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মেইন ফিচার অফ এনএসডিপি, রিটেন বা শর্ট অ্যান্সার আসতে বললো যে যে কোনো 5টা এনএসডিপির বৈশিষ্ট্য লেখো। রাইট ডাউন 4 ফিচার্স অফ এনএসডিপি। এরপরে বলতে পারে যে মাল্টিপল চয়েসে আসলে যে
কি যে হুইচ অন নট দ্য ফিচার অফ এনএসডিপি, তিনটা দিল, এর ভিতরে মিলাই ঢুকাই দিল অন্যর একটা, এমন যে আপনাকে খুঁজে বের করতে হবে নিচের কোনটা, চারটা অপশনের ভিতরে কোনটা এনএসডিপির বৈশিষ্ট্য নয়। এরকমভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। জি রাশেদুল বলেন। স্যার ওই যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকচুয়ালি কি বুঝি নাই আমি এটা। এক্সের ফর স্যার ওই যে এই অ্যাপ্রেন্টিসশিপ যেটা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে, আপনি ইন্টার্নশিপের নাম শুনছেন? আপনি কি আপনার এডুকেশন কি ডিপ্লোমাতে? না স্যার, জেনারেল না। জেনারেলে। ইন্টার্নের নাম শুনছেন তো? ইন্টার্ন, জি স্যার, ইন্টার্ন। হ্যাঁ, তো ইন্টার্নটা কি করে? রিয়েল ওয়ার্ক প্লেসে যে কাজ করতে করতে কাজ শেখে, তাই না? জি স্যার। কিন্তু ইন্টার্নদের কোনো স্যালারি দেওয়া হয় না, এম আই রাইট? জি স্যার, রাইট। অ্যাপ্রেন্টিসশিপের পার্থক্য হচ্ছে সে কাজ করতে করতে শিখবে, বাট তাকে একটা সুনির্দিষ্ট পারিশ্রমিক প্রদান করা হবে। বুঝতে পারছেন? ইন্টার্ন আর অ্যাপ্রেন্টিসশিপের জি পার্থক্য স্যার, হচ্ছে ধন্যবাদ এটা। স্যার। অ্যাপ্রেন্টিসশিপে কাজ করতে করতে শিখবে, বাট সে পারিশ্রমিক পাবে। ওকে? জি স্যার। ওই যে মোটরসাইকেল গ্যারেজের যে ছেলেটা থাকে, জুনিয়র একেবারে পিচ্ছি, ও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ মডেলে শিখতেছে। পেটে ব্যথা হলো, ওটা অ্যাপ্রেন্টিসশিপ, উস্তাদের কাছে কাজ শিখতেছে। জি। ঠিক আছে? জি স্যার। ওই ফিচারের উপর ডিপেন্ড করে কিছু নাম্বার অফ স্ট্র্যাটেজিস বা ইস্যু তারা সেট করছে, যেগুলোকে আমরা বলি যে প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন, ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশান, কম্পিটেন্সি বেসড ট্রেনিং, কোয়ালিটি অ্যাসুরড, অ্যাকুরেট স্কিল অ্যান্ড লেবার মার্কেট ডাটা, কম্পিটেন্ট টিভেট ইনস্ট্রাক্টর অ্যান্ড ম্যানেজার্স। এই স্ট্র্যাটেজিক এরিয়াগুলোতেই কিন্তু এখন কাজ হচ্ছে। দেখেন এখন যে কম্পিটেন্ট টিভেট ইনস্ট্রাক্টর অ্যান্ড ম্যানেজারদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে, ডাটাবেস তৈরির কাজ চলতেছে, কোয়ালিটি অ্যাসুরেন্স বডি হিসেবে এনএসডি এর রিফরমেশন হয়েছিল, তখন ছিল হচ্ছে এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, পরে সি বাদ দেওয়া হয়েছে পি, মানে এনএসডিএ, সরি, অথরিটি। তো এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স বডি ছিল। কম্পিটেন্সি বেসড ট্রেনিং আমরা এখন যে সিস্টেমটাতে কাজ করতেছি, ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন, যার কারণে কিন্তু বিএনকিউএফ হয়েছে। এনটিবিকিউএফ হচ্ছে ধার করা ছিল, আর বিএনকিউএফ হচ্ছে আমাদের নিজস্ব জিনিস। বুঝতে পারছেন? তার মানে আমার ন্যাশনালি রিকগনিশন কোয়ালিফিকেশন তৈরি হয়েছে, এই আর কি। এই ইস্যুগুলোকে কাজ করেছে। নাম্বার অফ ইস্যু, স্ট্যান্ডিং এই যে স্ট্যান্ডিং অ্যাপ্রেন্টিসশিপ, আরও কিছু ওটার কন্টিনিউশন, আরপিএল আলোচনা হয়েছে, আন্ডার প্রিভিলেজড গ্রুপ, প্রাইভেট ট্রেনিং প্রভিশন, যার কারণে ফাস্ট গ্রোয়িং হচ্ছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এখন দেখবেন প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে অন্ততপক্ষে একটা করে হলো ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থাকে। এই টিভেট ফাইন্যান্সিং, এইখানে হচ্ছে যত প্রজেক্ট, এই পলিসির ভিতরে বলে দিছে যে এই ইস্যুটাকে আইডেন্টিফাই করে এটা নিয়ে কাজ করতে হবে। এই পলিসিতে এই ইস্যুগুলো আইডেন্টিফাই করেছে এবং এইখানে কাজ করা হচ্ছে। টিভেট ফাইন্যান্সিং, এত এত টিভেট প্রজেক্ট, এত এত ফান্ডিং, এশিয়া ব্যাংক কি এমনি এসে আমাদেরকে বলে দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যে নাও তুমি টাকা নাও, আমার টাকা অনেক বেশি হয়ে গেছে? ওয়ার্ল্ড ব্যাংক কি এমনি বলে দিচ্ছে? না, পলিসি লেভেলে, গভর্নমেন্ট লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কাজ করা হচ্ছে এই পলিসির অধীনেই টিভেট ফাইন্যান্সিংয়ের জায়গায়। এই জন্য এত এত প্রজেক্ট। এখন দেখবেন ওভারসিজ এমপ্লয়মেন্টের উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে কিছুদিন আগে আমাদের 40 জন ট্রেনার ডিপ্লয়েড হয়েছে আনসার ভিডিপিতে, কনস্ট্রাকশন সেক্টরের সিভিলে। আপনারা নিশ্চয়ই আমাদের ফেসবুক পেজে যারা দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন। তো এরা যাদেরকে ট্রেনিং দিবে, এরা মোট 1005 জনকে ট্রেনিং দিবে, না 1050, সরি 1050 জনকে ট্রেনিং দিবে। প্রত্যেক 1050 জনকে ওভারসিজ করার জন্য ফর কনস্ট্রাকশন সেক্টরে।
আপনারা জানেন 2030 সাল বিশ্বকাপ দুবাইতে হবে। দুবাইয়ের কিন্তু এখন হিউজ কনস্ট্রাকশন লেবারের ডিমান্ড আছে। তারা বাংলাদেশকে ডিমান্ড পাঠাচ্ছে যে তোমরা লোক পাঠাও, লোক পাঠাও। আনসার ভিডিপি এই ডিমান্ডটাকে গ্র্যাব করছে এবং এইখানে তাদের সদস্যগুলোকে পাঠাচ্ছে। তার মানে ওভারসিজ এমপ্লয়মেন্টের উপরে কিন্তু খুব জোর দিচ্ছে এবং এটার জন্য কিন্তু আলাদা মন্ত্রণালয়ও আছে, বৈদেশিক ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নামের শুরুতেই কিন্তু বৈদেশিক আছে, চিন্তা করছেন? এবং তার একটা কাজের পরিসর কিন্তু বাড়ছে। সো দেখেন যত কাজ হচ্ছে না কেন, প্রত্যেকটা কাজ সামহাউ এই পলিসির সঙ্গে রিলেভেন্ট, বুঝতে পারছেন? সো আমরা কারা এই যে যারা দূরদর্শী চিন্তা ভাবনা সম্পন্ন হয় তারা এই জিনিসগুলোই ফলো করে, যে আজ থেকে 2 বছর পর কোন দিকে ঝুঁকতেছে, এই যে মানে অ্যাজামশন করে বা প্রেডিক্ট করে। এই প্রেডিক্ট কি এমনি এমনি করে? এইসব পলিসি দেখে ন্যাশনাল প্ল্যানগুলো স্টাডি করে এই প্রেডিকশনগুলো করে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি নিয়ে আলোচনা আর কি, মাস্ক লেভেলের আলোচনা। এরপরে দেখেন দুইটা ছবি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই হয়তো এই ছবি ইতোপূর্বে দেখেছেন। দেখেছেন আপনারা এই ছবি? হ্যাঁ দেখেছি। সোহাগ ভাই আপনি না, আপনি বাদে অন্যরা একটু বলুক। আপনি এটা পারবেন আমি জানি। না আপনারা স্যার একটু- দেখেন না, তো বুঝতে পারতেছি স্যার। হ্যাঁ, কি বুঝতেছেন? কি বুঝতেছেন বলেন। স্যার এখানে আমরা মানে আমি স্যার পার্সোনালি বুঝতে পারছি যে এটা স্যার সেটা শেয়ার করি। এটা স্যার মূলত বুঝতে স্যার সবাইকে সেম ট্রিটমেন্ট দেওয়া যাবে না, মানে আপনার রোগ অনুযায়ী বা মানুষের ক্যাপাবিলিটি অনুযায়ী ওইভাবে ট্রিটমেন্ট মানে তাকে ট্রিট করতে হবে বা ট্রেনিং করতে হবে। বাহ, আপনারা তো একদম সঠিকটাই ধরেছে। একদম সঠিকটাই ধরেছেন। যিনি বলেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কোনো কিছু বলবেন? স্যার আর একটা বিষয় এখানে উল্লেখ করা যায় স্যার, আমাদের ইকুইটি দরকার স্যার, ইকুয়ালিটি না। এক্স্যাক্টলি, ইকুয়াল আর ইকুইটি। হ্যাঁ, আমাদের জি স্যার। এক সময় ছিল হচ্ছে সম অধিকার, এখন বলা হয় না সম অধিকার, শব্দটা কিন্তু উঠে গেছে। তাহলে সম অধিকার না বলে কি বলবো? ইকুইটি স্যার, Equity যেটা যার জন্য বাংলা যতটুকু কি দরকার। হয়? বাংলা বলেন। স্যার যার জন্য স্যার যেটা যতটুকু দরকার স্যার তাকে ততটুকুই স্যার দেওয়া হবে। ন্যায্য অধিকার। হ্যাঁ, জি স্যার। যার যতটুকু দরকার, আপনি যথার্থই বলছেন, যার যতটুকু দরকার তাকে ততটুকু দিতে হবে। সবাইকে সমান দিলে কি হয়? সম্পদের মিস ইউজ হয়, ঠিক আছে? আর এইটাও পাল্টে গেছে। এখন বলতেছে যে জাস্টিস, মানে এখন বলা হয়েছে জাস্টিস, মানে ওই যে সামনের ওই বেড়াটাই থাকবে না, সামনের ওই বেড়াটাই থাকবে না, এখন বলা হচ্ছে সেইটা। যাই হোক, আমরা যেহেতু আমাদের সিবিএলএম এ বা সিএসএ হচ্ছে এই ইকুইটি আছে, সেই জন্য আমরা এটা দেখলাম। তো বলা হচ্ছে ইকুইটি পলিসি আর কি, তো ইকুয়ালিটি এবং ইকুইটি পলিসি। তো ইকুইটি পলিসি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, ওই যে স্যার যেটা বললেন যে আমাদের যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়ে তার নিডটা, তার এক্সপেক্টেড নিডটা পূরণ করাটাই হবে হচ্ছে ইকুইটি।
ঠিক আছে, এখন এক্সপেক্টেড নিড কি? এখন আপনাদের ভিতর থেকে যারা একটু অবিবাহিত আছেন তারা যদি বলেন যে স্যার আমার তো একটা বউ দরকার, তাহলে সেটা পূরণ করা কি ইকুইটি হবে? নিশ্চয় না। আমাদের ইকুইটিটা থাকবে হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট রিলেভেন্ট। তার মানে ফেয়ার থেকে এবং মানে আইনের ভিতরে থেকে তার লার্নিংটাকে এনশিওর করার জন্য যা যা প্রয়োজন সেই সাপোর্টগুলো যদি আমরা প্রদান করতে পারি, তাহলে আমার ক্লাসে অ্যাসেসমেন্ট সেন্টারে ইকুইটি পলিসি আমি মেনটেন করলাম। ফর ক্রিয়েটিং দ্য সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট হোয়াট উই নিড, ওইটাই আমি তার জন্য যা দরকার আমি সেটা পূরণ করব, তাহলে আমার ইকুইটি পলিসি স্টাবলিশড হবে। এইটা নিয়ে আর কথা বাড়াবো না, এখানেই শেষ। এখন ইকুইটি পলিসি কাদের জন্য বা কাদেরকে আমরা অ্যাড্রেস করে থাকি? এখানে বলা হচ্ছে পিপুল উইথ লো লেভেল এডুকেশন, ওমেন, পার্সন উইথ ডিসএবিলিটিস, ওয়ার্কিং অ্যাডালসেন্ট, অ্যাডালসেন্ট মানে তো বোঝেন, পিপুল অফ লেস ডেভেলপমেন্ট এরিয়া, পিপুল অফ রুরাল কমিউনিটিস। এদের জন্য হচ্ছে ইকুইটি পলিসিটা অ্যাড্রেস করা হয়েছে যে হ্যাঁ এদের জন্য প্রয়োজন। আর এইটা আজকে দেখে আজকের মতো আমরা একটু শেষ করবো, একদিনে বেশি পড়লে বেশি মনেও থাকবে না। এটা আমরা একটু দেখি। ওয়ার্ক উইথ দ্য কোর্স আন্ডার এনডিভিকিউ। এইখানে বলা হচ্ছে দেখেন ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, ট্রেনার্স অ্যাসেসর অ্যান্ড ইমপ্লিমেন্টার কোয়ালিফিকেশন। আপনাকে যদি বলা হচ্ছে আপনি যদি ট্রেনার হতে চান, আপনি যদি ট্রেনার হতে চান তাহলে আপনাকে মাস্ট বি সার্টিফাইড ইন সিবিটিএ মেথডোলজি লেভেল 4 12 ইউনিটস। মাস্টার ট্রেনার হতে চাইলে আপনি তো এটা কমপ্লিট করে ফেললেন, এর সঙ্গে আরও 9টা ইউনিট কমপ্লিট করতে হবে। মানে এই 12টা তো হয়েছে, এর পাশাপাশি আরও 8টা ইউনিট আছে। এটা আপনি কমপ্লিট করে ফেলেন এই সার্টিফিকেট, এবং 8টা ইউনিট কমপ্লিট করতে হবে। বাট আপনি যদি শুধু অ্যাসেসর হতে চান তাহলে এই যে অ্যাসেসর মাস্ট হ্যাভ দ্য SOA 15 অ্যাসেসমেন্ট অ্যান্ড মানে 5টা ইউনিট অফ কম্পিটেন্সি পড়তে হয় অ্যাসেসর হতে গেলে। ঠিক আছে, তো এটা কিন্তু পলিসির ভিতরে বর্ণনা করা আছে, ওই স্কিল ডেভেলপমেন্ট পলিসি, যে কাদের কোয়ালিফিকেশন কি হবে। আর এইখানটা যদি দেখেন যে আপনি যদি ট্রেনিং করাতে চান, আর আপনি যদি কোনো কারণে ট্রেনিং করাইতে চান হচ্ছে ধরেন কম্পিউটার অপারেশন লেভেল 2, তাহলে এই পলিসি বলতেছে যে আপনাকে মাস্ট বি লেভেল 3 হতে হবে। এই যে হায়ার এনটিভিকিউএফ স্কিল লেভেল কোয়ালিফিকেশন, আমরা কিন্তু সেটা অনেক সময় করি না। ঠিক আছে, অনেক সময় কি কখনোই করি না, এই আর কি। ওকে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করি, কারণ এর পরের বিষয়গুলো আরো একটু গুরুত্বপূর্ণ। আপনারা কালকে হয়তো আর্জেন্টিনার খেলা দেখে আজকে অনেকে ক্লান্ত আছেন নাকি? খেলাই দেখে নাই। এই ঠিক আছে, আপনি কি আর্জেন্টিনার ফ্যান নন নাকি? না স্যার, আমি আর্জেন্টিনার ফ্যান না, আমার দল অনেক আগে লাগেছে। ব্রাজিল, মিশর স্যার। মিশর, ও আচ্ছা, যাই হোক, তারপরও ভালো হয়েছে কালকের খেলা দেখেন নাই, এটা ভালো হয়েছে, কারণ আপনি আর্জেন্টিনার ফ্যান না হলেও আপনার রাগ হতো। ইউটিউবে ভিডিও দেখছি স্যার, শর্ট ক্লিপ বেশি কিছু দেখে এমনিতে রাগ উঠছে ওদের খেলা দেখে। সেইটাই। আচ্ছা, আমরা আজকে আলোচনাতে একটু ব্যাকে যাই। আমরা কি কি পড়লাম? আমরা দেখলাম যে এনটিভিকে ফ্রেমওয়ার্কে ট্রেনার অ্যান্ড অ্যাসেসরদের
আমাদের মোটামুটি কি কি কোয়ালিফিকেশন লাগে। এরপরে আমরা দেখলাম হচ্ছে ইকুইটি পলিসি কাদের জন্য, কোন রিপ্রেজেন্টেটিভ গ্রুপকে অ্যাড্রেস করে, ইকুইটি পলিসি কি সেটা আমরা একটু বুঝলাম। তারপরে আমাদের হচ্ছে এনএসডিপি মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি কোন কোন ইস্যুসগুলো অ্যাড্রেস করেছে, এই পলিসিতে অ্যাড্রেসিং করা আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখলাম। এনএসডিপির পলিসিগুলা ফিচার বা বৈশিষ্ট্যগুলা মানে কী কী নিয়ে কাজ করে সেই জিনিসগুলো আমরা একটু দেখলাম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি কাকে বলে সেটা দেখলাম। আমরা দেখলাম হচ্ছে জব টাস্ক এবং টাস্ক এলিমেন্ট কাকে বলে এবং আমরা আইডেন্টিফাই করতে পারছি নাকি, পারবো না আমরা? জি স্যার। এরপরে আমরা অ্যাটিটিউডের কিছু মেজর কম্পোনেন্ট দেখলাম 4টা। আমরা স্কিলসের সংজ্ঞাটা আর একটু ইলাবোরেটলি দেখলাম যে কোনটা কি স্কিলস বলা হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকে আমাদের টাস্ক, মানে আজকে আমাদের পড়াশোনা বা নলেজ। এখন আপনাদের জন্য নেক্সট একটা টাস্ক আছে। আমরা যে জবটা ডিফাইন ধরে গতদিন 4টা ডাইমেনশন আমরা বের করছি না, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট, জব রোল এনভায়রনমেন্ট। আজকে আমরা ওই জবটা থেকে জব নিব, জব নিয়ে টাস্ক এবং টাস্ক এলিমেন্টগুলো বের করে ফেলবো যে হ্যাঁ ওই জবের এটা হচ্ছে টাস্ক আর এইগুলো হচ্ছে টাস্ক এলিমেন্ট। এবং আগামী দিন বাই নেমে সবার কাছ থেকে শুনবো। আজকে যেমন শুনি নাই, যেহেতু ফার্স্ট ডে, মানে আপনারা অনেকে টাস্ক দিচ্ছেন, অনেকের আজকেই প্রথম দিন, এই জন্য কিন্তু আমরা জিজ্ঞাসা করি না। আমাদের এই ব্যাচে আমরা এই যে কয়জন আছি এই কয়জনকে নিয়ে আমরা পথ চলবো। এই ব্যাচে আমরা নতুন কাউকে হয়তো ইনক্লুড করব না আর কি, আমাদের ইচ্ছা নাই। তো কারণ বেশি পিছনে পড়ে গেলে তাকে ক্যারি অন করাটা একটু কঠিন হয়। তো এই জায়গায় মোটামুটি এই জন্য কিন্তু 1 বাই 1 কিন্তু আমরা নেক্সট ক্লাসে সকলের কাছেই যে অ্যাক্টিভিটি আমরা দিয়েছি সেইগুলা ধরবো। আর আপনারা যেটা করবেন এই অ্যাক্টিভিটিগুলা খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। মাহদি হাসান স্যার আমি গতদিন ছিলাম না, আমি আজকে নতুন। তো গতদিনের ওই যেটুকু পড়ানো হয়েছে বা যেটুকু আমাদের আলোচনা হয়েছে এটা কোথায় পেতে পারি? স্যার আজকে এরকম কোনো স্লাইড বা কিছু শেয়ার করা হবে কিনা? স্যার আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও একটা সুনির্দিষ্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, করে সেই লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দিই। তো ওইখানে ওই সকল ভিডিওগুলো ওপেন আছে। আজকে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর ইমরান হোসেন একটু পরে আবার ওই আমাদের ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবে। আপনাদের ক্লাসের ভিডিওগুলোও পাবেন, আমরা যে প্রিভিয়াস ব্যাচগুলো করিয়েছি সেইখানকার ভিডিওগুলোও আপনারা পাবেন সেম টপিক্সের উপরে। তো আপনারা আগেরগুলোও দেখতে পারবেন, আপনাদের এই ক্লাসের ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ স্যার। জি, তাহলে সকলে বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আজকে কি বার গেল? সোমবার, মঙ্গল, বুধবার রাত 9টায়। ঠিক আছে, ওই ভিতরে আপনার এই টাস্কটা কমপ্লিট করে রাখবেন। আপনাদের জবের ভিতর থেকে টাস্ক আর টাস্ক ওয়াইজ টাস্ক এলিমেন্ট লিখিত খাতায় লিখে ফেলতে হবে। কেউ আবার কম্পিউটারে লিখে বলিয়েন, ওয়ার্ড ফাইল পাঠাই দিয়ে বলিয়েন না যে স্যার এই যে আমি কম্পিউটারে করছি। কম্পিউটারে করাটাকে আমরা অ্যালাউ করব না। এটার এলিজিবিলিটি হচ্ছে যে আপনাকে খাতায় লিখতে হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার এই বুড়া বয়সে এসে স্কুলের মতো পড়াচ্ছেন। যে একটু পড়ানো লাগতেছে, কারণ রিটেন কোশ্চেন আপনাকে কাগজেই লিখতে হবে কলম দিয়ে। তো আমাদের অনেকেরই লেখার অভ্যাস আমরা হারিয়ে ফেলছি। ঠিক আছে, আর যে কোনো এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানে ফিট করে সেই এনভায়রনমেন্টে কাজটা করতে পারলে হচ্ছে লার্নিংটা ভালো এনশিওর হয়। দ্যাটস ওয়াই আমরা কিছু এই ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করি আমাদের ট্রেনিং সেশনগুলোতে বা টোটাল ট্রেনিং সিস্টেমে। সো নো কম্পিউটারাইজ, যাহাই লিখবেন না কেন খাতায় লিখিত হইবে। ঠিক আছে, এই ট্রেনিং যারা করতেছেন আপনারা একটা আলাদা খাতা বানান, আমাদের এই কাজগুলো সেই খাতায় রেখে দিবেন। ওকে, স্যার
জবের ব্যাপারে একটু ভাই, জবের ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে গত সেশনে তো ছিলাম না আসলে। এই জব এবং টাস্ক খুঁজে বের করার জন্য আমাদের কি নির্দিষ্ট কোনো জব দেয়া আছে কিনা? না না, আপনার অকুপেশনে আপনি মনে করেন যে আপনি তো স্কিলস দিয়েছেন তাই না, ওই স্কিলসে আপনার যে হ্যাঁ জবটা আসছিল আপনি সেই জবটা ধরেই এগোন, ঠিক আছে? ধরেন আপনার স্কিলসের 2টা জব করা লাগছে বা 3টা জব করা লাগছে, সেইখান থেকে যে কোনো একটা জব ধরেই আপনি এগোন। ওকে। আর এরপরে তো আমরা স্যার, জব বানাবো আমাদের সিএস থেকে। আমরা যখন ওই যে টুলস ডেভেলপমেন্ট করব তখন তো আমাদেরকে জব ডিফাইন করতে হবে তাই না, তখন আমরা আমাদের মতো করে জব বানিয়ে নিব আর কি, তখন শিখবো। স্যার ফাইনালি হচ্ছে আমরা যে জবের উপর আমরা কম্পিটেন্সি হয়েছিলাম ইয়াতে হুম, লেভেল 2 বা লেভেল 3-তে, হুম। ওইখান থেকে আমরা টাস্ক এলিমেন্ট আর হচ্ছে টাস্ক গুলো খুঁজে বের করবো, খাতায় নোট করবো, তাই তো? হ্যাঁ, আপনি আপনি কোন অকুপেশনে? ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। আপনি আপনার লেভেলের জব করছিলেন কয়টা? প্র্যাকটিক্যালে স্যার কাজ ফাইনালি করছিলেন কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার একটাই তো স্যার। ও, একটাই। কি ছিল জবটা? স্যার হাউস ওয়ারিং। পুরো জবের নামটা বলেন না রে ভাই। হাউস ওয়ারিং কোনো স্যার মনে জব? হচ্ছে হাউস ওয়ারিং হচ্ছে কাজের নাম। আপনার হয়তো এরকম ছিল যে আহ, একটা Overhead ডায়াগ্রাম দিয়ে বলা ছিল যে এই 2টা সুইচ দিয়ে 2টা বাতি, একটি কলিং বেল বা এরকম এরকম কিছু একটা থাকার কথা। স্যার এরকম কিছুই ছিল, মানে একটা হাউস ওয়ারিং এর সম্পূর্ণ লেআউট ছিল আর কি স্যার, এরকম। জি, জবের নাম ছিল সেখানে স্যার। স্যার বলে গেছি স্যার। আচ্ছা, ভুলে গেলে আপনি যেটা করবেন, যেহেতু আমরা হয় ট্রেনার নয় অ্যাসেসর হব, এখন থেকে আমাদেরকে এনরিচ হতে হবে তাই না? তাহলে ভুলে গেলে আপনি যেখানে এই কোর্সটা করছিলেন সেখানকার ট্রেনারের ফোন নম্বর নিশ্চয়ই আপনার কাছে আছে, আপনাদের কাছে আছে। জি স্যার। আপনাকে ট্রেনিং করানোর সময় কিছু শিট বা জব শিট দিছিল না, কাগজপত্র দিছিল না, জি স্যার। সেগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেখান থেকে জবের নামটা দেখবেন। আর যদি তাও খুঁজে না পান, আপনার ওই ট্রেনারকে ফোন দিয়ে ওই জবের নাম শুনে নেবেন। জি স্যার, বুঝতে পারছি। শুনে নিয়ে ওই জবটা থেকে আপনি টাস্ক বের করবেন, আর প্রতিটা টাস্কের টাস্ক এলিমেন্টগুলো, ঠিক আছে? জি স্যার। সকলে বুঝতে পারছেন? জি স্যার। হুমায়রা মারজান, জব বুঝতে পারছেন? জব থেকে হলো টাস্ক গুলো খুঁজে বের করতে হবে এবং এই জি। টাস্কের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে এইগুলোকে আবার আলাদা আলাদা করে ভাগ করতে হবে, রাইট তাই তো? রাইট। প্রত্যেকটা টাস্কের টাস্ক এলিমেন্টগুলো লিখে ফেলবেন। জবের 3টা টাস্ক বের হলো, তাহলে প্রত্যেকটা টাস্কের আবার টাস্ক এলিমেন্ট হবে। স্যার আমার ক্লাস রুটিনটা একটু জানার ছিল। ক্লাস রুটিন হচ্ছে শনি সোমবার রাত 9টা। কোনো নোটিশ না হলে ক্লাস চলবে, যেদিন ক্লাস হবে না সেদিন বন্ধ বলে দেওয়া হবে যে আজকের ক্লাস অফ। স্যার রেস্ট্রিক্ট বন্ধ করে রেস্ট্রিক্ট আগে দিলে ভালো হয়। আমাদের অনেক সময় কাজ থাকলে আমরা ওরা ফেলে বসে থাকি, তো এটা একটু মানে খুব সরি স্যার। না না, ইটস ওকে ভাই, উই নো ভেরি ওয়েল, মানে আমরা ফিল করি এটা। কিন্তু মাঝে মাঝে হয় কি যে একেবারে লাস্ট আমরা পারতপক্ষে খুব বাধ্য না হলে মানে ক্লাস অফ করতে চাই না, তো লাস্ট মোমেন্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো ধরেন যে শেষ মোমেন্টে যে আমরা যখন আর পারি না বা আমি যখন আর পারি না তখন আর কি বলি যে ঠিক আছে নোটিশ করে দাও। এবং মানে ইটস ট্রু, আমার কারণ আপনাদের অনেকের সমস্যা হয় এবং আমি এটা ফিলও করি, কিন্তু আমার সঙ্গে যারা চলছেন বা দেখছেন, মানে আমাকে একটু প্রচণ্ড রকম ব্যস্ত থাকতে হয়। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমি কখনোই কাউকে না বলতে পারি না, এটা আমার একটা বড় সমস্যা। মানে
সাপোর্ট সার্ভিসটা মানে এত বেশি পরিমাণে দিতে হয় যে আমার ঘরের মানুষও একটু বিরক্ত, মানে যদি অনেস্টলি বলি। তো এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমার টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়। এটা ভাই আমি আগে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। মানে এই ধরনের অসুবিধা হয়তো একটু মাঝে মাঝেই আপনাদের হতে পারে, বাট আমি নর্মালি এই 1 নম্বর সিবিএলএমটা শেষ হয়ে গেলে আপনাদের অন্য একজন ফ্যাসিলিটেটর ট্রেনিং করাবে, হচ্ছে ওয়াশ, ইনক্লুসিভিটি, এই দুইটা হচ্ছে অন্য আর একজন, মানে আমার যে অ্যাসিস্ট্যান্ট মানে ট্রেনার আছেন উনি করাবেন। আমি আবার হচ্ছে অ্যাসেসর পার্টের এভিডেন্স ডকুমেন্ট থেকে ধরবো, কারণ ওয়াশ এটা যে কেউ করাইতে পারবে, আপনারা সহজে বুঝতে পারবেন। ইনক্লুসিভিটিও সেম। এভিডেন্স ডকুমেন্টটা হচ্ছে আমি আবার যখন আসবে ওটা শেষ হয়ে গেলে এভিডেন্স ডকুমেন্ট থেকে আমি আবার কন্টিনিউ করে একেবারে শেষ